আসসালামু আলাইকুম। রিড অ্যান্ড লার্ন উইথ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা বিভিন্ন ভিডিওতে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য রিটেন পর্যায়ে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সেগুলো নিয়ে আলোচনা করেছি। যদিও আমরা সামাজিক বিজ্ঞান অনুষদের 7টা সাবজেক্ট বিষয় নিয়ে অলরেডি 2টি ভিডিও বা 3টি ভিডিও দিয়েছি। আজ আমরা একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আলোচনা করব। যে ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে সৃজনশীল পর্যায়ে অর্থাৎ আপনাদের যে 7টি সাবজেক্ট মিলে একটি কোশ্চিন হবে, সেই কোশ্চিনটি কেমন হবে এবং তার প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে সে ধরনের একটা নমুনা প্রশ্ন ও উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব আজ। তো চলুন শুরু করি কথা না বাড়িয়ে। লেটস গেট স্টার্টেড। আপনারা সবাই জানেন যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা জুলাই মাসে অনুষ্ঠিত হবে এবং ফলাফল খুব শীঘ্রই আপনাদের দেবে প্রিলির ফলাফল। আর এ বছরেই কিন্তু আপনারা একটা বিজ্ঞপ্তি পাবেন, সেটা শিওর। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি পাবেন। যদিও আপনাদের অনেক কঠিন হয়েছে এই সাবজেক্টটি, আসলে আমিও বলি কঠিন হয়েছে, কিন্তু করার বা বলার কিছু নাই। এর কারণ হচ্ছে এনটিআরসি বর্তমান এমন একটা প্রতিষ্ঠান যারা যে কথা বলে সে কথা রেখেই ছাড়ে। তারা যে এই সিলেবাস করেছে এই সিলেবাস তারা চালাতেই থাকবে, কারণ এই সিলেবাসের মধ্যে বিস্তারিত অনেক কিছু বিষয় আছে যা স্টুডেন্টের পক্ষে আসলে খুবই কঠিন। আগে আমরা একটি সাবজেক্ট পড়ে সুন্দর একটা প্রিপারেশন নিছিলাম, আর এখন 7টি সাবজেক্ট পড়ে ওই একই প্রিপারেশন নিতে হবে। সো ইট ইজ ভেরি হার্ড ফর আস। তবুও করার কিছু নাই, যারা পরীক্ষা দিয়েছেন তাদের হার্ড ট্রাই করতে হবে, অনেক কষ্ট হবে, তবু করতে হবে। তো আমরা শুরু করি। সামাজিক বিজ্ঞান অনুষদ 7 বিষয়ে, ইউনিট 10টি থাকবে। আসলে এবার একটি নতুন নিয়মে 7টি সাবজেক্টের প্রশ্ন তৈরি করা হবে, তাই অনেকের কাছে এটি কঠিন বিষয়। কিন্তু এগুলি ভেবে সময় নষ্ট করে কোনো লাভ নেই। যে সিলেবাস প্রকাশ করেছে সে সিলেবাস ফলো করে আমাদের বা আপনাদের একটি প্রিপারেশন নিতে হবে। যাদের এ বিষয়ে সাবজেক্ট রয়েছে তাদেরকে এবার সকল সাবজেক্ট সম্পর্কে জানতে হবে। এই সাবজেক্ট সম্পর্কে আমরা জানি যে যারা জানেন না তারা জানতে পারেন যে আসলে এই 7টি সাবজেক্ট থেকে ওনারা 10টি কন্টেন্ট দিয়েছে এবং 10টি কন্টেন্টের রিলেটেড যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো আপনাদের পড়তে হবে। এই 10টি কন্টেন্ট আসলে কি কি? একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পরিস্থিতি, 2 নম্বর কন্টেন্ট ছিল বাংলাদেশের অভ্যুদয় ও সংবিধান, সমাজবিজ্ঞানের পরিচয়, সমাজকর্ম ও সামাজিক সমস্যা, অর্থনৈতিক ও মৌলিক ধারণা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, সাধারণ ইতিহাস, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, প্রাকৃতিক ভূগোল, বাংলাদেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল। এখন আমরা দেখব রাষ্ট্রবিজ্ঞান পরিচিতিতে আসলে কি কি টপিক রয়েছে। এখানে টপিক রয়েছে অনেক, কয়েকটি টপিক রয়েছে। সিলেবাস যেহেতু আমরা অলরেডি আপনাদের দিয়েছি সিলেবাস দেখতে পারেন, তবু আমি একটু বলতেছি। এখানে রয়েছে প্লেটো, এরিস্টটল, মেকিয়াভেলি প্লাস রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব, পরিধি, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। আর বাংলাদেশের অভ্যুদয় ও সংবিধান, এটা আমরা জানি সাধারণত ইতিহাস থেকে এখানে কিছু প্রশ্ন করা হয়েছে। তাহলে এরপরে যে সমাজবিজ্ঞানের পরিচয়, অর্থাৎ সমাজবিজ্ঞান সম্পর্কে একটু কিছু টপিক আপনাদের নির্দিষ্ট করে দেওয়া আছে সিলেবাসে, ওই টপিকগুলো পড়লেই হবে। আপনাদের যে সমাজবিজ্ঞান সম্পূর্ণ বই পড়তে হবে তা কিন্তু নয়। ওনারা যে টপিক দিয়েছে ও টপিকের মধ্যে পড়লেই আপনারা কমন পাবেন, কারণ ওরা সিলেবাস ভিত্তিক অবশ্যই কোশ্চেন করবে। এরপরে সমাজকর্ম, সামাজিক সমস্যা, আমরা জানি এই সমাজকর্ম একটা সাবজেক্ট রয়েছে, ওই সাবজেক্ট থেকেই কিছু টপিক এনারা দিয়েছে। অর্থনৈতিক মৌলিক ধারণা, এটা হচ্ছে অর্থনীতি সম্পর্কে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, এটাও কিন্তু অর্থনীতি, তার মানে অর্থনীতিতে একটু ভালো করে পড়তে হবে। অর্থনীতি সম্পর্কে দেখেন 2টি কন্টেন্ট দিয়েছে ওরা। এরপরে একটা সাধারণ ইতিহাস, অলরেডি আমরা ইতিহাস কিন্তু একটা পাচ্ছি, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, আবার বলছে সাধারণ ইতিহাস, আবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তার মানে ইতিহাস আর অর্থনীতি দেখে এনারা বেশি প্রাধান্য দিয়েছে। দেখেন আবারও একটা প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল, এখানে অর্থনীতি কিন্তু এর সাথে ভূগোল, তার মানে ভূগোলটাও 2টি কন্টেন্ট রয়েছে। তার মানে যে সাবজেক্টগুলো 2-3টি করে কন্টেন্ট দিয়েছে সেই সাবজেক্টগুলো আরো ডিপলি আপনাদের পড়তে হবে। এবার আসেন আমরা যাচ্ছি যে আসলে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে সে রিলেটেড কিছু টপিক। একটা প্রশ্ন আমরা লিখেছি, যে প্রশ্নটার উত্তর আমরা দেব এবং এভাবে আপনারা পরীক্ষার সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারেন। আপনারা জানেন যে এবার প্রশ্নের প্যাটার্ন হবে 3 ধাপে। প্রথম ধাপে হচ্ছে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার। আপনারা জানেন
যে ক নাম্বারে এনারা অলরেডি ঘোষণা দিয়েছে ক নাম্বারে মার্কস হবে 2 মার্কস, আর খ নাম্বারে এখানে মার্কস হবে 3 মার্কস, আর গ নাম্বারে মার্কস হবে 5 মার্কস, অর্থাৎ 2 আর 3 5, 5 5 10, এই হচ্ছে 10 মার্ক। আমি আবার বলতেছি, ক নাম্বারে মার্কস হচ্ছে 2 মার্কস, খ নাম্বার আছে 3 মার্কস, আর গ নাম্বার আছে 5 মার্কস। এই হচ্ছে টোটাল 10 মার্ক। এই 10 মার্ক যদি হয় 100 মার্ক মেলানোর জন্য এনারা 10টি কন্টেন্ট দিয়েছে, 10টি কন্টেন্ট থেকে 10 10 100 মার্ক হবে। তাহলে আপনারা বুঝতেছেন 2 মার্কের জন্য কতটুকু লিখতে হবে, 3 মার্কের জন্য কতটুকু উত্তর লিখতে হবে এবং 5 মার্কের জন্য কতটুকু উত্তর লিখতে হবে, তার একটা আমরা নমুনা কিছু দিয়েছি। আপনারা এইভাবে পড়বেন এবং খাতায় নোট করে যদি পড়েন তাহলে আরো ভালো হবে, ভালো একটা প্রিপারেশন আপনাদের হবে। এবার আসেন প্রশ্নের প্যাটার্ন। আমি অলরেডি যেটা বললাম, সৃজনশীল প্রশ্নের প্যাটার্নের ক নম্বর হবে 2 মার্ক, খ নম্বর 3 মার্ক, গ নম্বর 5 মার্ক। এরপরে একটি নমুনা প্রশ্ন আমরা নিয়েছি। প্রশ্নটি হলো, সংবিধান কি? একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যের বর্ণনা দাও, সংবিধানের স্বরূপ ও বিষয়বস্তু ব্যাখ্যা দাও। আপনারা অলরেডি আমাকে কমেন্টে বলেছেন যে আমি যেন তাদের জানিয়ে দেই যে আসলে সৃজনশীল প্রশ্নের মধ্যে অথবা থাকবে কি থাকবে না। আসলে কখনো আপনারা দেখবেন 9 10 বা ইন্টারে বর্তমান বিভিন্ন সাবজেক্টের সিলেবাস কিন্তু সৃজনশীল অলরেডি করেছে, যেটা বোর্ড বই আমরা পাই। দেখবেন কোনো কিন্তু সিলেবাসে কিন্তু অথবা প্রশ্ন থাকে না সৃজনশীলে। এই কারণে আপনারা আশা করি বুঝতে পারছেন যে অথবা প্রশ্ন থাকবে না। 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর করতে হবে। আর আপনারা অবশ্যই প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখবেন, অর্থাৎ 1 থেকে শুরু করে 10 পর্যন্ত লেখার চেষ্টা করবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে ক নাম্বার, সংবিধান কি? আমরা উত্তর দেখেন কিভাবে লিখছি, 2 মার্কের জন্য কতটুকু লিখতে হবে। যে কোনো প্রশ্নের শুরুতে আপনারা প্রথমে 2-1 লাইন এমনি টপিক লিখতে পারেন, অর্থাৎ ওই প্রশ্ন রিলেটেড একটু ভূমিকা যাকে আমরা বলি, ভূমিকা নির্দিষ্ট করে লেখার দরকার নাই। আপনারা এখানে 1 নং প্রশ্নের উত্তর ক নাম্বার দিয়েছি, এই উত্তরটা আপনারা না দিলেও হবে, আপনারা ডাইরেক্ট লিখতে পারেন। প্রতিটি প্রশ্ন রাষ্ট্রেই একটি সংবিধান আছে যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত। সংবিধান যার উপর ভিত্তি করে সরকার ও সরকারের বিভিন্ন বিভাগ গঠিত হয়। প্রামাণ্য সংজ্ঞা, লর্ড ব্রাইসের মতে সংবিধান হলো সেসব আইন ও প্রথা যেগুলো রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রিত করে। এরিস্টটল বলেন সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র নিজের জন্য বেছে নিয়েছে। ক নাম্বার 2 মার্কের জন্য এতটুকু লিখলেই এনাফ, আর কোনো ভূমিকা টুমিকা বা উপসংহার লাস্টে লেখার দরকার নেই। আশা করি আপনারা বুঝতেছেন যে কতটুকু লিখবেন, হাফ পেজ অথবা তার থেকে কম হলেও হবে, আপনারা সুন্দরভাবে লিখবেন। 2 মার্কের জন্য এতটুকু লেখলেই হবে। এরপরে আমরা খ নাম্বার প্রশ্ন যাই। খ নাম্বার অনেকে বলছেন সৃজনশীল প্রশ্ন 1 নং ক এলে কিভাবে লিখবো। আপনারা তো দেখলেন লেখার ধরন কেমন হবে। আপনারা লিখবেন 1 নং প্রশ্নের উত্তর ব্র্যাকেটে ক, এটি আপনারা আন্ডারলাইন করে এই মাঝে লিখতে পারেন, একটা মিডিল সেন্টারে। এরপরে আবারও খ নাম্বার লিখবো কিভাবে, এটি হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর, এই যে খ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক খ কিভাবে লিখবেন। অনেকে আছে ক নাম্বার দিচ্ছে, এখানে খ নাম্বার দিচ্ছে, কিন্তু কত নম্বরের খ সেটা আর ভালো মতো দেয়নি, তাহলে এইভাবে খ নাম্বারটা দেবেন। এটা বলছে যে বানান মিস্টেক আছে, বলছে সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি যার মাধ্যমে একটি রাষ্ট্র এর আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ যাবতীয় বিষয়ের সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করা যায়। এরকম একটি করে আপনারা ভূমিকার মধ্যে একটু লিখবেন সকল প্রশ্ন, তাহলে প্রশ্নটা দেখতে এবং মানে ডেকোরেশনটা একটু ভালো হবে। এরপরে আমাদের মূল টপিক আমরা লিখবো যে সংবিধানের বৈশিষ্ট্য লেখো, যেটা এখানে 3 মার্ক। নিম্নে সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করা হবে। লিখিত, সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো লিখিত, যাতে রাষ্ট্রের যাবতীয় বিষয়াদি লিপিবদ্ধ করা হয়। 2 নম্বর হচ্ছে স্থায়িত্ব, সংবিধানের আরেকটি গুণবাচক বৈশিষ্ট্য হলো স্থায়িত্ব, যার মাধ্যমে রাষ্ট্রীয় কল্যাণ সাধিত হয়। 3 নম্বর হচ্ছে সুস্পষ্টতা, সংবিধান সাধারণত সুস্পষ্ট হয়ে থাকে, এর মাধ্যমে জনগণ সংবিধানের নীতিসমূহ জনগণ সহজেই উপলব্ধি করতে পারে। 4 নম্বর মধ্যে বিচার বিভাগের সুবিধা, এখানে আন্ডারলাইন আপনারা দিতে পারেন। এটি সংবিধানের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা রাষ্ট্রীয় কল্যাণ সাধনে ব্যবহৃত হয়। 5 নম্বর মৌলিক অধিকারের স্বীকৃতি, সংবিধানের সঠিক ব্যবহারের ফলে মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা রক্ষা হয়ে থাকে। 9 নম্বর আছে সংক্ষিপ্ততা,
লিখিত সংবিধান সাধারণত সুস্পষ্ট হয়ে থাকে, সংবিধানের ব্যাপকতা ও তার কার্যকারিতা হারিয়ে ফেলে, তাই সংবিধান সংক্ষিপ্ত হওয়াটা জরুরি। জনমতের প্রতিফলন। লিখিত সংবিধানে জনমতের প্রতিফলন ঘটে, কারণ এই সংবিধান সাধারণত কোনো পরিষদ বা কমিশন কর্তৃক রচিত নয়। এরপরে আমরা উপসংহার যেমন করে লেখা লাগে, উপরে আলোচনা থেকে একথায় প্রতি একটি স্পেস দিয়ে আপনারা লিখবেন। প্রতিফলিত হয় যে সংবিধান তার কতকগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। সংবিধানের মাধ্যমে একটি রাষ্ট্র সুষ্ঠুভাবে প্রতিফলিত হয়ে থাকে। সংবিধান ছাড়া কোনো রাষ্ট্র তার গতিপথ বজায় রাখতে পারে না। 3 মার্কের জন্য আসলে লিখতে গেলে আপনাদের এরকম একটু লিখতে হবে, তবে আপনারা 5টা পয়েন্ট দিলেও হবে। আমি এখানে এক্সট্রা দিয়েছি, যাদের হাত একটু ফাস্ট আছে তারা একটু বেশি লেখার চেষ্টা করবেন, আর যাদের হাত স্লো আছে তারা এতটুকু লিখলে হবে, 5 নম্বর পর্যন্ত লিখলে হবে। কিন্তু আপনারা এক্সট্রা কিছু লিখবেন না এখানে, যেহেতু সময় কম অনেক পাবেন। 10টা প্রশ্ন আপনার লিখতে হবে। 10টা প্রশ্ন এইভাবে মেনটেন করতে হবে। 10টা প্রশ্নের মধ্যে একটা করে প্রশ্নের মধ্যে কতটুকু সময় পাবেন? ধরেন 3 ঘন্টা যদি হয়, তাহলে হচ্ছে আমাদের 180 মিনিট। 3 সাইডে 180 মিনিট। 180 মিনিট যদি হয়, একটা করে প্রশ্ন পাবেন আপনারা সময় 18 মিনিট, কারণ 18 10 180। তাহলে 18 মিনিট যদি সময় পান, ক নাম্বারে আপনারা দেবেন 5 মিনিট, খ নাম্বারে দিবেন 7 মিনিট, অর্থাৎ খ নাম্বারে আপনারা দিতে পারেন, এখানেও 5 মিনিট দিতে পারেন। ক নাম্বারে যদি 4 মিনিট দেন, এখানে 5 মিনিট, 9 মিনিট, ওখানে দিতে হবে 9 মিনিট, এইভাবে 18 মিনিট। এভাবে আপনারা আশা করি নিজেরাই সময়টা ভাগ করে নেবেন যে কিভাবে লেখা যায়। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। খ নাম্বার অবশ্যই ভূমিকার মতো ওই দেখেন এখানে একটু দিবেন অল্প একটু টপিক, আর লাস্টে একটু উপসংহারের মতো অল্প একটু দেবেন। এরপরে আমরা যাবো গ নাম্বারে। 1 নং প্রশ্নের উত্তর গ। আপনারা কিন্তু এইভাবে নাম্বার দেবেন, শুধু গ নাম্বার না দিয়ে প্রশ্ন নাম্বার দিয়ে গ নাম্বার দেবেন। সাধারণভাবে বলতে গেলে একটি দেশের একটি সরকার কিভাবে গঠিত ও পরিচালিত হয় সেই সম্পর্কে বিভিন্ন নিয়মাবলীর সমষ্টিকে সংবিধান বলে। প্রত্যেক রাষ্ট্রের জন্যই সংবিধান অপরিহার্য। দেখেন আমরা কিন্তু ভূমিকাটা বেশি অনেক বড় লিখবো না, অল্প একটু লিখবো, জাস্ট 2-3 লাইন ডেকোরেশন করার জন্য। এরপরে খ নাম্বারে বলছে সংবিধানের বিষয়বস্তু। যে কোনো ধরনের সরকারের উৎস হচ্ছে সংবিধান। এমনি সংবিধানের বিষয়বস্তু সম্পর্কে পর্যাপ্ত আলোচনা করো। 1 নম্বর রাষ্ট্রের মূল উদ্দেশ্য। রাষ্ট্রের মৌল ক্ষমতা কাঠামো ও এর উদ্দেশ্য নির্ণয় ও সরকার যন্ত্রের বিভিন্ন বিভাগের মধ্যে বিরাজমান, এটি সংবিধানের অন্যতম উদ্দেশ্য। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর আমরা দিয়েছি স্বেচ্ছাচারিতা নিয়ন্ত্রণ। সংবিধান সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে, যা সরকারকে নিয়ন্ত্রণ করে থাকে, এর ফলে জনগণ তাদের ন্যায্য অধিকার পেয়ে থাকে। পররাষ্ট্র বিষয়ক। বহির্বিশ্ব ও আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে রাষ্ট্রের অবস্থান ও মূল বিষয় কি হবে তা সংবিধান নির্ধারণ করে দেয়। এভাবে সংবিধান বহুবিধ উদ্দেশ্য নিয়ে গড়ে ওঠে। 4 নম্বর হচ্ছে গণতান্ত্রিক অধিকার। রাষ্ট্রের জনগণের অধিকার বা নাগরিক হিসেবে গণতান্ত্রিক অধিকার ও কর্তব্য সমূহের কথা সংবিধান বিধৃত হয়ে থাকে বা করে থাকে। এরপরে 5 নম্বর হচ্ছে উপরাষ্ট্র বিষয়ক। আপনারা এটা কমপ্লিট করে নেবেন। এরপরে আপনারা 6-7টি পয়েন্ট দিলে আপনি পয়েন্টের ভিতরে একটু বেশি করে লিখবেন। আর আমি মনে করি গ নাম্বারে আপনারা একটু ভালো করে শুনেন। খ নাম্বারে আপনারা যদি পয়েন্ট দেন তাহলে 5টা পয়েন্ট দিলেই এনাফ। আর গ নাম্বারে আপনারা পয়েন্ট দেবেন 8টা বা 9টা। 8টা পয়েন্ট দিলেও আপনারা হবে, যেহেতু 5 মার্কের জন্য। এবং ভূমিকা উপসংহার একটু লিখবেন, যাতে নির্দিষ্ট করে লেখার দরকার নেই যে উপসংহার লিখবেন। আপনারা এইভাবে লিখতে পারেন। উপরে আলোচনা থেকে এই কথা বোঝা যায় যে সংবিধান কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। সংবিধানের মাধ্যমে একটি রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে থাকে। সংবিধান ছাড়া কোনো রাষ্ট্র তার গতিপথ বজায় রাখতে পারে না। এভাবে আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন। আর আপনারা নিজেরাই বাড়িতে লিখবেন যে একটা সৃজনশীল প্রশ্ন কতটুকু আমি লিখতে পারবো, আমাদের 18 মিনিটে কতটুকু করে সময় পাই। আশা করি আপনারা এই প্রশ্নটার আঙ্গিকে, এটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট যেটি আমরা লিখেছি সংবিধান সম্পর্কে, আপনাদের অবশ্যই প্রশ্ন আসবে। আপনারা এই ধরনের প্রশ্ন পড়তে পারেন, তাতে আপনাদেরই উপকার হবে। আমি আরেকটি কথা বলতেছি, যেগুলো হচ্ছে সমাজবিজ্ঞান রিলেটেড। আমরা কিছু প্রশ্ন আপনাদের দিয়েছিলাম, যে প্রশ্নগুলোর আসলে আমরা উত্তর দিতে পারি নাই, উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। তবে প্রশ্নগুলোর উত্তর আপনারা কালেক্ট করার নিজেরাই চেষ্টা করবেন। ওই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা কিন্তু অলরেডি 10টা কন্টেন্ট থেকে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন আপনাদের সাজেশন আকারে দিয়েছি, যেগুলো কিন্তু অন্য কোনো চ্যানেলে আপনারা কিন্তু পান নাই। অবশ্যই আপনারা জানেন যে আমরা কঠোর পরিশ্রম করে অনেক বিষয়ের তথ্যাদি এবং তথ্য উপস্থাপন করে এই বিষয়গুলো আমরা বানিয়েছি। আপনারা অবশ্যই দেখবেন, একটু হলে আপনাদের উপকার হবে। যদি আপনাদের একটু হলে উপকার হয়, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে অন্যরা দেখে
তারাও একটা সুন্দর প্রিপারেশন নিতে পারে যে কিভাবে রিটেনে ভালো পরামর্শ পাওয়া যায়, কিভাবে রিটেনে ভালো করা যায়। এ রিলেটেড অলরেডি আমরা অনেক ভিডিও দেখেছি। যারা প্রথম থেকে দেখেননি তারা দেখে আসতে পারেন, দেখলে অবশ্যই আপনাদের ভিডিও সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা হবে। তো আমরা সামনে ভাইবা রিলেটেড কিছু আলোচনা করব এবং আরো আমরা ভিডিও দেব আপনাদের রিটেন সম্পর্কে। এগুলো বলার পরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় কমেন্ট করবেন বা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আপনার যতটুকু আমার সামর্থ্য আছে। সো আজ আর নয়, আমরা আরেকটি ভিডিওতে আরো বিষয়গুলো আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ আনাদার ভিডিও।